দেখে নাও, তোমার ব্যাগপত্র সব তোমার সিটের তলায় ঢুকিয়ে দিলাম। নামার সময়ে সাবধানে নামবে। অবশ্য বেশি কিছু তো নেই, কাঁধের ব্যাগ আর একটা ট্রলি ব্যাগ। এগুলো তুমি নিজেই নিয়ে নামতে পারবে। ট্রেন থেকেই খাবার নিয়ে নিও, ঝামেলা থাকবে না। দেবাশিস চারদিক দেখতে দেখতে বলতে থাকে। তার মা 70 বছরের নীলিমা দেবী ভাবলেশহীন মুখে ট্রেনের কামরায় নিজের সিটে বসে আছেন। তার মনের মধ্যে কথার পাহাড় জমে উঠছে, কিন্তু তিনি নীরব। একাই তিনি দিল্লিতে ছেলের বাড়ি থেকে কলকাতায় ফিরছেন স্বামীর বাড়িতে। না, তার কোনো বাড়ি এতদিনেও হয়নি। ছোটবেলা থেকে যে বাড়িতে তিনি বড় হয়েছেন, বিয়ের পর জানলেন সেটা নাকি নিজের বাড়ি নয়, বাপের বাড়ি ও দাদাদের বাড়ি। নিজের বাড়িতে অতিথি হয়ে গেলেন তিনি। বিয়ের পর শ্বশুর বাড়িতে এলেন। মা বৌদি সকলে তাকে শিখিয়েছিলেন ওটাই নাকি তার নিজের বাড়ি। বাবা মায়ের বাধ্য মেয়ে শ্বশুর বাড়িকেই নিজের বাড়ি ভাবতে শুরু করেছিলেন। কিন্তু নিজের বাড়ি হলো কি? নিজের ইচ্ছে মতো কোনো কাজই করা যায় না যেখানে, সেটি নিজের বাড়ি হয়ে উঠবে কেমন করে? তার শ্বশুর মশাই দোর্দণ্ড প্রতাপ ব্যক্তি ছিলেন। শাশুড়ি মা তার কাছে মাথা নিচু করে থাকতেন, কিন্তু নিজের প্রতাপ দেখানোর জন্য তিনি পেয়ে গিয়েছিলেন শান্ত স্বভাবের বৌমাকে। মুখ বুজে তাদের সব কথা মেনে চলতেন নীলিমা দেবী। তার স্বামী অখিলেশ বাবুও স্ত্রীর নিরীহ স্বভাবের সুযোগ নিয়েছিলেন মন ভরে। দেবাশিস ছোটবেলা থেকে দাদু ঠাকুমা বাবাকে দেখে খুব ভালো করে শিখে নিয়েছিল মায়ের সঙ্গে যেমন খুশি ব্যবহার করা যায়। মায়ের যে ইচ্ছে অনিচ্ছে কিংবা আলাদা সত্তার অস্তিত্ব থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তার ছিল না। পড়াশোনা শেষ করে দিল্লিতে চাকরি, তারপর কিছুকালের মধ্যে এক সহকর্মীকে নিজেই পছন্দ করে বিয়ে করে সেখানেই থিতু হয় সে। অবশ্য অখিলেশবাবু তাঁর বৌমা মোহিনীকে খুবই পছন্দ করতেন। প্রায়ই তিনি নীলিমা দেবীকে বলতেন, দেখেছ চাকরি সংসার কেমন নিপুণ হাতে সামলাচ্ছে। তুমি তো সারা জীবন সংসার সামলাতেই হিমশিম খেয়ে গেলে, তাও তো আমার মা বাবা ছিলেন, নইলে তুমি যে কি করতে। সে সময়ও নীলিমা দেবীর অনেক কথা উত্তরে বলতে ইচ্ছে করত, কিন্তু তখনও তিনি নীরব থাকতেন। নীরবতাই তার অভ্যাস হয়ে উঠেছিল। অখিলেশবাবুর মৃত্যুর পর দেবাশিস ও মোহিনী নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল যে নীলিমা দেবীকে তাদের কাছে নিয়ে যাবে। ওরা কেউ তার মতামত জানতে চায়নি। ইচ্ছে না থাকলেও তিনিও কোনো আপত্তি করেননি। আজন্মকালের চেনা পরিবেশ ছেড়ে সমূলে উৎপাটিত হয়ে তিনি পাড়ি দিয়েছিলেন অজানা পরিবেশে। সকালবেলাতেই দেবাশিস ও মোহিনী কর্নফ্লেক্স বা পাউরুটি টোস্ট কিংবা সিরিয়াল দুধ খেয়ে অফিসে চলে যায়। নীলিমা দেবীর জন্য জলখাবারে সেটাই বরাদ্দ ছিল। এসব সাহেবি খাবার দাবার আবার রুটি তরকারি খেতে অভ্যস্ত নীলিমা দেবীর মোটেই খেতে ভালো লাগতো না। দুপুরে খাওয়ার জন্য ওরা ভাত আর সব সবজি চিকেন সিদ্ধ করে নিয়ে যেত। এসব নাকি খুব স্বাস্থ্যকর খাবার, কিন্তু নীলিমা দেবী এসব খেতে একদমই অভ্যস্ত না থাকায় বড্ড সমস্যায় পড়লেন। শেষে অস্বস্তি কাটিয়ে জীবনে প্রথমবার নিজের জন্য মুখ খুলেছিলেন, মোহিনীমা তুমি একটু আলু সেদ্ধ করে যেও, আমি ওই দিয়েই খেয়ে নেব। রান্নাঘরে গিয়ে কোনো কিছু রান্নার অনুমতি ছিল না তার, কারণ মোহিনী মনে করত তাদের আধুনিক কিচেনের আধুনিক গ্যাজেট ব্যবহার করতেই পারবেন না নীলিমা দেবী। মোহিনী একটু অসন্তুষ্ট হয়েছিল, তাকে আবার তাড়াহুড়োর মধ্যে আলু সেদ্ধও রাঁধতে হবে। মা একটু তো মানিয়ে নিতে পারো, দেবাশিস মোহিনীর হয়ে বলেছিল। এভাবেই ছোটখাটো বিভিন্ন বিষয়ে নীলিমা দেবীকে নিয়ে বিব্রত হতে লাগলো দেবাশিস ও মোহিনী। তাদের ফ্ল্যাটে বন্ধু বান্ধব এলে খাওয়া দাওয়া সুরাপান চলত। নীলিমা দেবীকে নিয়ে বড়ই অস্বস্তি হতো ওদের। যত দিন যেতে লাগলো ছোট ছোট অসুবিধেগুলো পাহাড় প্রমাণ হয়ে উঠল। তারপর এলো সেই দিনটি। মা আমরা তো সারাদিন বাড়িতে থাকি না, তোমাকে একা একাই কাটাতে হয়, আমি বুঝি। এখানে তোমার থাকতে ভালো লাগে না। কথা বলতে বলতে দেবাশিস একটু থেমেছিল। নীলিমা দেবী বলেছিলেন, আমাকে নিয়ে তোদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে, তাই না রে? না মানে ঠিক তা নয়, তবে তুমি যদি সমবয়সী বেশ কিছু মানুষের সঙ্গে থাকো তোমার ভালো লাগবে। সেজন্য আমি একটা কথা ভেবেছি, তোমাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা ভেবেছি।
একমাত্র ছেলের মুখে এমন কথা শুনে নীলিমা দেবীর বিস্ময়ের সীমা ছিল না। খুব ভালো বৃদ্ধাশ্রম মা, অনেক টাকা লাগবে ওখানে থাকতে। তুমি তুমি দেখবে, খুব ভালো লাগবে তোমার। হঠাৎ দেবাশিসের ছোটবেলার কথা মনে পড়ে গেছিল নীলিমা দেবীর। অখিলেশবাবুর খুব ইচ্ছে ছিল ছেলেকে মিশনারি বোর্ডিং স্কুলে রেখে পড়াবেন। দেবাশিস তাই শুনে মাকে জড়িয়ে ভারী কান্নাকাটি করেছিল। তখন অখিলেশবাবু তাকে অনেকটা এভাবেই বুঝিয়েছিলেন না, মনে করার চেষ্টা করেন নীলিমা দেবী। নীলিমা দেবীও চাননি একমাত্র ছেলেকে কাছছাড়া করতে। শেষ পর্যন্ত দেবাশিসের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন অখিলেশবাবু। দেবাশিস বাড়ির কাছের স্কুলেই পড়াশোনা করেছিল। ঠিক ওভাবেই দেবাশিস মাকে বোঝানোর চেষ্টা করে চলেছিল বৃদ্ধাশ্রমের উপযোগিতা। বাবা, কখনো তো তোদের মতের বিরুদ্ধে কিছু করিনি, আজ আমার একটা কথা রাখবি? মায়ের মুখের দিকে চেয়ে থমকে গেছিল দেবাশিস। এমন সুরে মা তো কখনো কথা বলেনি। আমাকে তো ওরা কলকাতায় পাঠিয়ে দিয়ে শেষ জীবনটা বাড়িতেই কাটাতে চাই, একটু নিজের মতো। নীলিমা দেবী দৃঢ় স্বরে বলেছিলেন। জীবনে প্রথমবার দেবাশিস ও মোহিনী দুজনেই নীলিমা দেবীর সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু কিছুতেই তার সিদ্ধান্ত বদলাতে পারেনি। তুই যা, ট্রেন একটু পরেই ছেড়ে দেবে, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, নীলিমা দেবী বলেন। ট্রেন থেকে নেমে দেবাশিস মাকে বিদায় জানিয়ে অফিসে ছোটে। নীলিমা দেবীর চোখের কোণ ভিজে যায়। ছেলেটা সত্যিই চলে গেল। ট্রেন ছাড়া পর্যন্ত অপেক্ষা করলো না। ও দিদা, তুমি কাঁদছো? কচি গলার স্বরে চমকে ওঠেন নীলিমা দেবী। সামনের বাড়িতে একটি পরিবার এসেছে, অল্প বয়সী এক দম্পতি ও তাদের ছোট্ট মেয়ে। না গো, চোখে কি যেন পড়েছে। নীলিমা দেবী তাড়াতাড়ি চোখ মোছেন। তোমার নাম কি? মিঠাই। বাহ, কি দারুণ নাম তো। মিঠাইয়ের সাথে গল্পে মেতে ওঠেন নীলিমা দেবী। আপনাকে খুব জ্বালাচ্ছে তাই না মাসিমা? মিঠাইয়ের মা রনিতা হেসে বলে। এমন মিষ্টি জ্বালাতন কেউ কখনো করেইনি আমায়, আনমনেই বলে ওঠেন নীলিমা দেবী। কথায় কথায় বেশ আলাপ হয়ে যায় মিঠাইয়ের বাবা অনুরাগের সঙ্গেও। রনিতা ও অনুরাগ চাকরি করে। ছোট্ট মেয়েকে আগে আয়ার কাছেই রাখতো, কিন্তু তাদের অভিজ্ঞতা এ বিষয়ে খুবই খারাপ, তাই ভীষণ চিন্তিত ওরা। নীলিমা দেবীর খাওয়া দাওয়া থেকে সমস্ত ব্যাপারে ওরাই খেয়াল রাখে। ফোন নম্বর, ঠিকানা আদান প্রদান হয়। সারাটা রাস্তা একসাথে গল্প খাওয়া দাওয়া করে কি করে যে কেটে যায়। কলকাতায় পৌঁছে যায় ট্রেন। নীলিমা দেবীকে যত্ন করে ট্রেন থেকে নামিয়ে একেবারে ট্যাক্সিতে তুলে দেওয়া পর্যন্ত সব কিছু অনুরাগ করে। একে অপরের বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা বিদায় নেয়। বাড়িতে ফিরে বিশাল বাড়িটায় একা একা ঘুরে বেড়ান নীলিমা দেবী। আজ থেকে তার নিজের নিয়মে জীবন শুরু। নতুন করে নিজের জীবনটাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে তার। মাথার মধ্যে ঘুরতে থাকে মিঠাইয়ের কথা, ওর মতো শিশুদের কথা। বাবা মা না থাকলে ওদের দেখাশোনা করার জন্য যদি নিজের বাড়িতে নীলিমা দেবী ব্যবস্থা করেন কেমন হবে? কিছু দুস্থ মেয়েকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য রাখবেন। পরের সপ্তাহে অনুরাগ রনিতা মিঠাইকে নিয়ে তার বাড়িতে আসতেই নিজের পরিকল্পনার কথা জানান নীলিমা দেবী। ওরা তো লাফিয়ে ওঠে আনন্দে। দারুণ আইডিয়া মাসিমা, আমি সব ব্যবস্থা করব, অনুরাগ বলে ওঠে। কয়েক মাস পর নীলিমা দেবীর বাড়ির একতলায় হই হই করে চলেছে বাচ্চাদের আনন্দ মেলা। চাকুরিকর্তা মায়েদের বাচ্চারা এখানে সারাদিন থেকে খেলাধুলা করে, গান আবৃত্তি শেখে, গল্প শোনে। বেশ কিছু দুস্থ মেয়ে রোজগারের সুযোগ পেয়েছে, আর নীলিমা দেবী জীবনের উপান্তে এসে জীবনের এক নতুন রূপ আবিষ্কার করেছেন।